অন্নপূর্ণা একদম ডেডলিয়েস্ট মাউন্টেন এবং খুব কম লোকজন আসলে সাহস করে যে এই ধরনের পিকে ক্লাইম করতে। এখন পর্যন্ত যতগুলো অভিযান করেছি, অভিযানে যতগুলো তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই গত কিছুদিন আমি এর চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণ তুষারধস দেখেছি। শ্রীলঙ্কায় আপনি পায়ে হেঁটে পুরো দেশটা ঘুরেছেন। শ্রীলঙ্কা আমি জানতাম চায়ের দেশ, আমাদের মতো রাস্তাঘাটে যেরকম টঙের দোকান, হ্যাঁ ওইটা মিসিং ছিল অনেক ক্ষেত্রে। তারপরে টানা 5 দিন আটকে ছিলাম, 5 দিন ধরে তুষারপাত হচ্ছে। আমাদের জাস্ট 20 ফিট পাশ দিয়ে এটা চলে গিয়েছিল এবং যদি এটার কোর্সে আমরা পড়তাম সামহাও, ওই দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারত। সম্প্রতি নেপালের অন্নপূর্ণা 1 পর্বত জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। এর আগে এভারেস্ট জয় করেছেন, লোৎসে পর্বত জয় করেছেন। এছাড়া পায়ে হেঁটে শ্রীলঙ্কা ভ্রমণ থেকে শুরু করে আরও অনেক পালক যুক্ত আছে বাবর আলীর ক্যারিয়ারে। সেই বাবর আলী আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন, তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, বিশেষ করবে অন্নপূর্ণা জয়ের গল্পটা একটু শুনতে চাই এক্সক্লুসিভলি তার মুখ থেকে। সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি। কেমন আছেন ভাই? খুব ভালো আছি। আচ্ছা, শুরুতেই বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা 1 জয় করে এসেছেন, আমি আপনার কাছ থেকে একটু এই এভারেস্ট বা অন্নপূর্ণা সম্পর্কে জানতে চাই। অন্নপূর্ণা 1 যদি আমি বলি, এটা বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত, আর উচ্চতা হচ্ছে 26,545 ফুট। আর আমি এই অভিযানটা অতি সম্প্রতি শেষ করে দেশে এসেছি, সপ্তাহখানেক হবে। সাধারণত যেটা হয় 8,000 মিটার, এটা একটা 8,000 মিটার পর্বত, পৃথিবীতে এরকম 14টা 8,000 মিটার পর্বত আছে। তো সাধারণত যেটা হয় এরকম 8,000 মিটার পর্বত অভিযানে গেলে কমপক্ষে 1 থেকে 2 মাস যে ডিউরেশন হয় অভিযানে, এরকম হয়। তো এই অভিযানটা আমার 3 সপ্তাহে আসলে আমি অভিযানটা শেষ করে চলে এসেছি। হ্যাঁ, এই অলমোস্ট 21 দিনের মধ্যে। এইটার একটা কারণ আছে, এইটা আসলে বলা হয় ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট মাউন্টেন, এবং যত পর্বতারোহী আছেন বা যারা ক্লাইম্বিং গাইড হিসেবে কাজ করেন সবাই চায় এই পর্বতে যত অল্প সময় থাকা যায় ক্লাইম্বটা শেষ করে চলে আসে। এর পেছনে কারণ আছে, ওই যে বলছিলাম যে খুবই বিপজ্জনক, অনেকগুলো ফ্যাক্টর আছে, ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল থাকে। তারপর যে সামিট উইন্ডো পাওয়া যায়, যে সময়টায় চূড়ায় বাতাসের গতিবেগ কম থাকে বা যখন লোকে ক্লাইম্ব করতে পারে, ওই সময়টা খুবই অল্প পাওয়া যায়, আর খুবই তুষারধস প্রবণ একটা মাউন্টেন। তো এই জন্য আসলে দেখা যায় যে খুব কম সময় আসলে পর্বতারোহীরা চান যে এই ধরনের পিকে সময়টা অতিবাহিত করতে। তো চেষ্টা থাকে যত আর্লি ক্লাইম্ব করে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, আমি ধাপে ধাপে আমিও প্রশ্ন করতে চাই। আমি যতটুকু জানি আপনিও ধাপে ধাপে উঠেন। প্রথম কথা হচ্ছে অন্নপূর্ণা 1 বলছেন, অন্নপূর্ণা আসলে কয়টা সেখানে? আচ্ছা, অন্নপূর্ণা এরকম 1, 2, 3, 4 পর্যন্ত আছে, এবং অন্নপূর্ণা এটাকে বলা হয় ম্যাসিভ। আমি যদি একটু সহজ করে বলি, অনেকেই হিমালয় আর এভারেস্ট নিয়ে গুলিয়ে ফেলেন। হিমালয় হচ্ছে পর্বতমালা, আচ্ছা, যেখানে অসংখ্য পর্বত আছে। আচ্ছা, সেটা সংখ্যাটা কয়েক হাজার, স্পেসিফিকলি বলা মুশকিল। পর্বতমালা, অসংখ্য পর্বত আছে, এভারেস্ট তার মধ্যে একটা শৃঙ্গ, এরকম অন্নপূর্ণা 1ও তার মধ্যে শৃঙ্গ। কিন্তু অন্নপূর্ণাকে বলা হয় ম্যাসিভ। ম্যাসিভ যদি বলি, আরেকটু সহজ করে আমি যদি বলি, একটা গ্রুপ অফ মাউন্টেন্স, এবং খুবই জড়াজড়ি করে অবস্থায় থাকে। এবং এইখানে বেশ কয়েকটা 7,000 মিটার পর্বত আছে, বেশ কয়েকটা 6,000 মিটার পর্বত আছে, কিন্তু সবচেয়ে উঁচু যে পর্বতটা এই অন্নপূর্ণা ম্যাসিভে, সেটাই অন্নপূর্ণা 1টা। তো অন্নপূর্ণা 1, 2, 3, 4, অন্নপূর্ণা সাউথ, নর্থ, সাউথ, এরকম নামে অনেকগুলো পর্বত আছে, কিন্তু সবচেয়ে উঁচু হচ্ছে এই মাউন্টেনটা। আচ্ছা, পর্বত আরোহণ, বিশেষ করে এই যে অন্নপূর্ণায় গেলেন, এখানে আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল কোনগুলো আপনার কাছে? ওই যে আমি আগেই বলছিলাম যে এটা একটা তুষারধসের পেছনে একটা ছবিতেও দেখা যাচ্ছিল যে আমি একটা ভিডিও দেখতে পাচ্ছিলাম যে তুষার পড়ছে, হ্যাঁ, তুষারধসের ছবি। তো এটা খুবই এই জন্য বলা হয় যে তুষারধস বা অ্যাভালাঞ্চ প্রোন। এইটার গাত্রটা এমন যে খুব বেশি তুষার জমতে পারে না, এটা এত স্টিপ একটা মাউন্টেন। তো যখনই আগে 2-1 দিনে তুষারপাত হলো, এবং এরপরে যখনই সূর্যের আলোটা পড়ে পর্বতের গাত্রের উপর, তখন বরফগুলা বা তুষারগুলা গলতে থাকে এবং এরকম তুষারধসের সৃষ্টি হয়। এবং এই মাউন্টেনটা যে অন্য অনেক পর্বতের তুলনায় আমি বলবো খুবই অ্যাভালাঞ্চ প্রোন। আমি যদি বলি, আমি পর্বতারোহণ করছি 2014 সাল থেকে, ট্রেকিং করছি আরও আগে থেকে 2010 সাল থেকে। তো 2014 সাল থেকে আমি অলমোস্ট প্রত্যেক বছরই পর্বতে যাচ্ছি, বছরে একটা লম্বা সময় পর্বতে কাটাচ্ছি। আমার জীবনে এখন পর্যন্ত যতগুলো অভিযান করেছি, অভিযানে যতগুলো তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই গত কিছুদিন আমি এর চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণ আমি বলবো তুষারধস দেখেছি। এটা এত পরিমাণ অ্যাভালাঞ্চ প্রোন, এবং অনেকের প্রাণ নিয়েছে। অনেক কিংবদন্তি পর্বতারোহী, যেমন
অনেকে জেনে থাকবেন 1996 সালে এভারেস্টে একটা খুব বড় ধরনের বিপর্যয় হয়েছিল। অসংখ্য আমি বলবো দক্ষ পর্বতারোহী প্রাণ হারান, স্কট ফিশার বা রব হলের মতো এরকম কয়েকজন লেজেন্ডারি মাউন্টেনিয়ার ওইটাতে প্রাণ হারান। ওই বিপর্যয়ে বেঁচে যাওয়া একজন আনাতোলি বুকরেভ পরের বছর মারা যান অন্নপূর্ণায়। তো এটা এরকম কর্নিশ ভেঙে পড়ে যান। তো এরকম খুবই ডেডলি একটা মাউন্টেন। এবং একই সাথে আমি যদি বলি, আমি যেদিন ক্লাইম্ব করেছি অন্নপূর্ণা একেবার 7ই এপ্রিল ছিল সেদিনটা। 7 এপ্রিলে আমি যখন সামিটে, তখন দুজন ক্লাইম্বিং গাইড বা শেরপা হিসেবে যারা কাজ করেন তারা ক্যাম্প 2 আর 3-এর মাঝখানে একটা তুষার দোষে পড়েন এবং ওখানে টোটাল 5 জন ছিলেন। 2 জন হচ্ছে আসলে ওই তুষার দোষে মারাই যান। আপনার সাথেই? হ্যাঁ, ওই একই অভিযানেই ছিলেন। বাকি 3 জন সামহাও মানে খুবই বলবো এটা ন্যারো এসকেপ ছিল, ভেরি লাকি যে ওনারা আসলে বেঁচে যান। আর বাকি যে 2 জন, ওদের আসলে ডেড বডিটাও আর পাওয়া যায়নি। আসলে কয়েক হাজার টন বরফ বলবো, বরফের নিচে চাপা পড়ে গেছেন। তো এরকম অসংখ্য আসলে আমি বলবো এক্সাম্পল আছে বা এরকম অসংখ্য ঘটনা আছে এই পর্বতকে নিয়ে, যে অসংখ্য মেধাবী পর্বত আরোহী ক্লাইম্বিং এর ওদের প্রাণ কেড়ে নিয়েছে এই পর্বত। আমার অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে আপনি দিয়ে দিয়েছেন, আমি চাচ্ছিলাম সেই প্রশ্নগুলো করতে। কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন পর্বত আরোহী যান, আমি এখানে 3 জন 4 জন দেখতে পাচ্ছি, আসলে আপনাদের টোটাল টিমে কতজন থাকেন, তাদের দায়িত্ব কার কি ভাগ থাকে, বিষয়গুলো? ওকে, ইউজুয়ালি যেটা হয়, যদি আমি একটু বড় পর্বতের ক্ষেত্রে একটু কম্পেয়ার করে বলি, এভারেস্টের ক্ষেত্রে, এভারেস্ট যেহেতু পৃথিবীর সর্বোচ্চ পর্বত, এটা নিয়ে অনেকের আগ্রহ থাকে। এভারেস্টে ক্লাইম্বারের পরিমাণ অনেক বেশি থাকে। প্রত্যেক বছর অনেক লোক, পৃথিবী জুড়ে অনেক লোক, যেহেতু বিশ্বের সর্বোচ্চ পর্বত, অনেক লোক ক্লাইম্ব করতে আসে। কিন্তু আমি যদি কম্পারেটিভলি অন্নপূর্ণার মতো শৃঙ্গের কথা বলি, অন্নপূর্ণা এটা ওই যে আমি বলছিলাম ডেডলিয়েস্ট মাউন্টেন, এবং খুব কম লোকজন আসলে সাহস করে যে এই ধরনের পিকে ক্লাইম্ব করতে। তো ওভারঅল এই বছর মনে হয় 35 থেকে 40 জন ক্লাইম্বার অন্নপূর্ণায় আছেন, এবং সবার ক্লাইম্ব হয়নি। যেমন আমি যদি বলি, আমার দলে আমরা 4 জন ছিলাম। আমি একজন বাংলাদেশি, 2 জন এস্তোনিয়ান পর্বতারোহী, একজন ছিল সে হাঙ্গেরিয়ান। হাঙ্গেরি এবং রোমানিয়া দুই দেশেরই নাগরিকত্ব আছে। ওরা নিজেদেরকে ট্রান্সিলভেনিয়ান বলে, বেসিক্যালি হাঙ্গেরি। ও আমাদের দলে 4 জনের মধ্যে ক্লাইম্ব হয়েছে আসলে একা আমারই। বাকি 3 জন নানান কারণে, একজন একটা তুষার দোষে পড়ে গিয়েছিল, তুষার দোষের শেষ অংশে। এরপর ও খুব সিজন ক্লাইম্বার, অনেকগুলা 8000 মিটার অলরেডি করে এসছে। কিন্তু ওই তুষার দোষে পড়াটা ওর আসলে মনোবলটা ভয়ঙ্করভাবে, হ্যাঁ একদমই আমি বলবো ভেঙে দিয়েছে। আর বাকি 2 জন ওরা নানান কারণে আসলে ক্যাম্প 3 বা একটু উপরে গিয়ে ওরা ফেরত এসছে। তো এই পর্বতে ওই যে হলো খুব অল্প পরিমাণ লোকজন যায়। এভারেস্টের সংখ্যাটা সেটা 300-350 হয়ে যায় সিজনে, যেহেতু অনেক লোকজন, পৃথিবী জুড়ে সব লোকজন। মানে কি আপনাকে গ্রুপে নেওয়া হয়, তাই তো? হ্যাঁ, গ্রুপে না, এটা আপনি পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন। আমি ওই যে নেপাল গভর্নমেন্ট যে পারমিটের লিস্টটা প্রকাশ করে, আমি সেখান থেকে আসলে এই নাম্বারসগুলো বলছি। এবং অন্নপূর্ণার ক্ষেত্রে সামিটের হারও কিন্তু কম। আচ্ছা, যে কম পরিমাণ লোকে সামিট করে, যদি ওভারঅল আমি যদি যে পরিমাণ পারমিট ইস্যু হয়েছে এবং যে পরিমাণ লোকজন ক্লাইম্ব করেছে। আর অন্নপূর্ণাকে ওই যে আরেকটা বলছিলাম যে ডেডলিয়েস্ট মাউন্টেন বলা হয়, এটা একটা কারণ আছে। যে পরিমাণ লোক সামিট করে এবং যে পরিমাণ লোক প্রাণ হারায়, এই রেশিওর হিসাব করলে অন্নপূর্ণা আসলেই খুবই ডেডলিয়েস্ট মাউন্টেন। সেটা নাম্বারটা 30%-এর আশপাশে, যে মানুষজন 100 জন যদি ক্লাইম্ব করে 30 জন দেখা যায় প্রাণ হারায় এই পর্বতে। সেটা এভারেস্টের ক্ষেত্রে হয়তো 1-2%। এই যে আপনি যে গেলেন, আপনার কাছে কখনো ভয় লাগেনি যে আমি যে যাচ্ছি, আল্লাহ যদি মানে মন্দ করে ফেলে, খারাপ করে ফেলে, যে 100 জনের 30 জনের মধ্যে আমি পড়ে গেলাম? হলো আমি প্রিপারেশনটা ভালো নিয়েছি, যে এইটুকু কনফিডেন্স ছিল যে অ্যাটলিস্ট হচ্ছে মানে প্রকৃতি প্রদত্ত কারণ ছাড়া অন্য কোনো কারণে যাতে আমার অসফলতা না আসে, আমার নিজের জন্য এক্সজশন বা এগুলো যাতে না হয় যে আমি একদম শক্তি নিঃশেষ হয়ে গেছে। যদিও হয়েছে এই পর্বতের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে মানে ইটস টু টাফ মাউন্টেন। আমার আগে যত অ্যাডভেঞ্চার করেছি সবগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, অন্নপূর্ণা আসলে অনেক এগিয়ে থাকবে। হ্যাঁ, ওই ব্যাপারটুকু ছিল। কিন্তু ওই যে যদি কিছু ব্যাপার যে আমাদের হাতে থাকে না, যেমন প্রকৃতি, যে ওয়েদার কেমন থাকবে সেটা তো আর আসলে আমার হাতে থাকে না। তো সেটাকে মেনে নিয়ে আমরা চেষ্টা করি আসলে ওয়েদার যে টাইমটাই খুব ভালো থাকে ওই টাইমটাতে ক্লাইম্ব করতে। কিন্তু হঠাৎ করে যদি আসলে তুষার দোষ চলে আসে, সেটাতে আসলে কারোই তেমন কিছু করার থাকে না। কারণ হিমালয়ে যে জায়গায়, হিমালয়ে তুষার দোষ প্রেডিক্ট করার সুযোগ থাকে না। আমি যদি পৃথিবীতে অন্য জায়গায় তো পর্বতমালা আছে, যেমন আমি যদি আল্পসের কথা বলি, ইউরোপের, সেখানটাই হচ্ছে অনেক ক্ষেত্রে প্রেডিক্ট করা যায় যে এই পরিমাণ তুষারপাত হয়েছে, এই পর্বতে চান্সেস আছে যে এখন বেশি পরিমাণে অ্যাভালাঞ্চ হওয়ার বা তুষারদোষ হওয়ার। এই চান্সটুকু বা এই ফোরকাস্টটুকু অনেক ক্ষেত্রে পাওয়া যায়। হিমালয়ে এখনও সেই ব্যাপারটুকু গড়ে ওঠেনি। হলো হিমালয় অনেক ক্ষেত্রে দুর্গম,
আলপসের যে আমি কথা বলছিলাম সেখানে অনেক জায়গায় কেবল কারে যাওয়া যায়, হার্টস আছে, যেসব লোকালয় আছে লোকালয় থেকে অনেক বেশি দূরে নয় জায়গাগুলো, কিন্তু হিমালয় আসলে তো অনেক অনেক দুর্গম এবং উচ্চতা অনেক বেশি। আলপসের সর্বোচ্চ পর্বতের উচ্চতা 4000-এর অল্প একটু বেশি, সেখানে হিমালয়ের বেশিরভাগ অনেকগুলো মাউন্টেন আছে 8000 মিটারের উপরে, যেমন আমি যে মাউন্টেনে গেলাম। তো ওই দিক দিয়ে চিন্তা করলে অনেক ক্ষেত্রেই অসুবিধাটুকু আছে বলবো। আচ্ছা, এবার আমি সাধারণ জনগণের হয়ে কিছু প্রশ্ন করতে চাই, এটা আমারও জানার ইচ্ছা আছে। যেমন আপনারা যখন উঠেন সেখানে আপনারা খাওয়া দাওয়া করেন কি? আচ্ছা, এক হলো উঠি আমরা যখন ধাপে ধাপে উঠি, অনেকের হয়তো ধারণা আমরা সরাসরি উঠে গেলাম বেস ক্যাম্প থেকে, ক্যাম্প 1, 2, 3 এরকম হয়ে সামিটে চলে আছি। ব্যাপারটা এরকম না, আমরা বেস ক্যাম্প থেকে আমরা অ্যাক্লামাটাইজেশন বলে একটা শব্দ ব্যবহার করি পর্বতারোহণ। আমি যদি একটু সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা, এই দুইটার সাথেই আমরা খাপ খাওয়ানোর জন্য শরীরটাকে প্রস্তুত করি। তারপরে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, 2 যাই, আবার নিচে ফেরত আসি। ক্যাম্প 2তে ঘুমানো হলে দেখা যায় এবার নিচে যখন ফেরত আসছি আমার শরীরটা ওই উচ্চতার সাথে খাপ খাইয়ে গেল। এরপরে যখন যাব আমার শরীরে উচ্চতাজনিত ওইরকম ইম্প্যাক্ট খুবই কম থাকবে। তো যখনই যাই আমরা কিছু কিছু জিনিসপত্র হায়ার ক্যাম্পসগুলোতে রেখে আসি। আর ক্যাম্পগুলো এমন না যে কেউ বানিয়ে গেছে এরকম না, ওখানে গিয়ে জায়গাটা আমাকে সমান করতে হয়, আমার আইসেক্স দিয়ে জায়গাটা প্রথমে তুষারটাকে কেটে সমান করতে হয়, এরপর তাঁবুটা পিচ করতে হয়, তারপর আমি থাকছি ওখানটায়। কেউ আগে থেকে কোনো কিছু করে নিয়ে যায়, হ্যাঁ, নিজেদেরই করতে হয়। তো হয়তো কিছু জিনিসপত্র আমি প্রথমবার ডাম্প করে আসলাম, পরের বার আমার একটু ওয়েট কমলো, তো তখন খাবারের ক্ষেত্রে যেটা করি সেই ধরনের খাবারই খাই যেটা হচ্ছে পানি গরম করলে খাওয়া যায়। তো প্রথমে যেটা করে আমরা একটু ফ্রেশ বরফ কুড়িয়ে আনি। তো বরফের যেহেতু ভলিউম বেশি, সেটা যখন আমি আমাদের ছোট্ট যে স্টোভ আছে সেটাতে গলাই, অল্প পরিমাণে পানি পাওয়া যায়। এবার পানি গোলালে যেসব খাবার খাওয়া যায় সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওটস খাই, কর্নফ্লেক্স, মুজলি, পরিজ, এই ধরনের খাবার খাই, স্যুপ, মানে সলিড খুব কিছু না, এই ধরনের খাবার। তো এগুলো হচ্ছে আপনারা নিয়ে যান। তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে যে খাবার তো খাচ্ছেন, সেখানে আসলে ওয়াশরুমের ব্যবস্থা থাকে না, তাহলে আপনারা যান কোথায় ওখানে? এটা একদম ওই যে প্রকৃতিতে যেভাবে বলে আসলে একদমই খোলা প্রকৃতিতে। বরফে আমরা যেটা করি হয়তো ছোট পিট করা হয়, প্রথমে আমরা আইসেক্স দিয়ে ছোট্ট একটা গর্ত করে পরে এটা আবার বুঝিয়ে দেওয়া হয়, একদম এক্স্যাক্টলি প্রকৃতিতে। আর কোনো এখানেও সুযোগ নেই অন্য কিছু। আচ্ছা, আবারও দেখলাম যে তাঁবু গাড়া হয়েছে, সেটা তো আসলে ঠান্ডা জায়গা, বরফের জায়গা। নিচে আপনারা ঘুমান কিভাবে, বা আপনারা যখন রাতে ঘুমান আপনাদের কাছে ভয় লাগে না, আতঙ্ক হয় না যে তুষার ধস হয়ে গেল কিনা, কিংবা ওইখানে তো আসলে আশপাশে কোনো মানুষ নেই, কোনো ন্যাচারাল সাউন্ড আসে কিনা, এই ধরনের কিছু কি কখনো শুনেছেন? নাম্বার 1 হচ্ছে পর্বতে আমি আসলে একটু সেফ ফিল করি, যে মানুষ বেশি থাকলে হয়তো আমার ক্ষেত্রে মনে হয় অনেক ক্ষেত্রে ডিজাস্টারাস। এখানে আমি জানি যে এখানে আর কোনো প্রাণ বাঁচতে পারে না, এবং সেটা একদম মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে। আরও হায়ার ইয়েতে যদি যাই, উপরের দিকটায় যাই, দেখা যায় 4-4.5 মিটার পর্যন্ত ছোটোখাটো প্রাণী হয়তো দেখা যায়। মারমোট বলে একটা প্রাণী আছে, একটু ইঁদুর সদৃশ প্রাণী, লোমশ প্রাণী, এটা দেখা যায় কিছু জায়গায় হয়তো দেখা যেতে পারে। অনেকে বলে আরেকটু উপরে গেলে স্নো লেপার্ড থাকে, আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি স্নো লেপার্ড। বা আবার ইয়েতি নিয়ে অনেক রহস্য, যে তুষার মানব, ইয়েতি নিয়ে অনেক রহস্য প্রচলিত আছে, কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো মিথ বলা হয়ে থাকে। যে পূর্ব তিব্বত থেকে শেরপা জনগোষ্ঠী যখন আসে, অনেকে বলে যে তাদের সাথে এইসব মিথ নিয়ে এসছে। তো আমার পার্সোনালি ওই রকম ভয় লাগে না, তুষারদোষের একটা ভয় থাকে, কিন্তু ক্যাম্পগুলো সাধারণত চেষ্টা করা হয় এমন জায়গায় করার যেখানটায় তুষারদোষের চান্স কম। তারপরে তো ডিজাস্টার যে কোনো সময়ই হতে পারে। আর ঠান্ডা থেকে বাঁচার ব্যাপারে যেটা আসলে আমরা যে একদম যেখানটায় আমরা ট্যান্টটা পিচ করছি সেটা আসলে তো একদমই বরফ, নিচের বরফ। তো আমরা যেটা করি থার্মোস্ট্যাট বলে কিছু জিনিস আছে, বা স্লিপিং ম্যাট বলি, সেগুলা বিছাই। এরপরে খুব ভালো স্লিপিং ব্যাগ ইউজ করি, যেগুলা এক ধরনের হাঁসের পালকের তৈরি। তো এগুলা কিছুটা উষ্ণতা দেয়, কিন্তু স্টিল ওই ঠান্ডাটুকু তো আসলে সহ্য করতে হয়। একই সাথে তাঁবুর উপর সবসময় বাতাস তো আছে, বাতাসের গর্জন, মানে এটা অনেক ক্ষেত্রে তুলনা করতে পারেন যে কোনো অতিকায় প্রাণী হচ্ছে সবসময় আপনার টেন্টটা ধরে ঝাঁকাচ্ছে যখন খুব বেশি বাতাস হয়। তো দেখা যায় এর মধ্যে আমরা ক্লাইম্ব করে ক্লান্ত থাকি, এর মধ্যেই ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, এই যে তুষার ধসের কথা বলছিলেন বারবার, আপনি কখনো তুষার ধসের সম্মুখীন হয়েছেন বা এমন কোনো অভিজ্ঞতা হয়েছে আপনার? হ্যাঁ, সে বিপদ থেকে কেটে এসেছেন, সে একটু ধরনের কোনো গল্প? হ্যাঁ, একদমই। আমার মনে আছে 2019 সালে ভারতের হিমাচল প্রদেশে রামজাগ বলে একটা মাউন্টেনে গেছিলাম। তো এরকম
আমরা তাঁবুতে, ক্যাম্প ওয়ানের তাঁবুতে টানা 5 দিন আটকে ছিলাম। 5 দিন ধরে তুষারপাত হচ্ছিল এবং 5 দিন পরে যখন সূর্য প্রথম উঠলো, আমি খুব খুশি হলাম যে ফাইনালি আমরা ক্যাম্প 2 এর দিকে যেতে পারবো। এবং তাঁবু থেকে বেরোনোর সম্ভবত মিনিট 5-10 পরে যে পরপর 3টা বিশাল তুষার ধস বলবো, এবং আমাদের জাস্ট 20 ফিট পাশ দিয়ে এটা চলে গিয়েছিল। এবং যদি এটার কোর্সে আমরা পড়তাম সামহাও, ওই দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারতো। এবং এইবারও অভিযানও একটা আমি বলবো ক্যাম্প 2 আর ক্যাম্প 3 এর রাস্তায়ও হচ্ছে এরকম একটা তুষার ধসের আমি শেষাংশে পড়েছি। আমি লাকি ছিলাম। আমার পরে আরেকজন যে ক্লাইম্বার ছিল, আমি এস্তোনিয়ান যে ক্লাইম্বারের কথা বলছিলাম, আমার টিমে ছিল, ও এটা শেষাংশে পড়ে গিয়েছিল এবং একটু খারাপভাবেই পড়েছিল, এবং দেখা গেছে ওর অভিযানটা ওখানটাই শেষ হয়ে গেছে। এই যে আপনারা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাপ্লাই করে যাচ্ছেন, চাইলেই তো আমি যেতে পারবো না, সেই প্রসেসিংগুলো আসলে কেমন কি? একটা ব্যাপার হচ্ছে যে এগুলোতে আসলে খরচটা কেমন যায়? আচ্ছা, 1 নাম্বার হলো যে পারমিট নিতে আসলে অনেক বেশি কিছু লাগে না, কিন্তু হ্যাঁ ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনি এটা ব্যাপারটা এমন না যে মানে একদিনের দিবা স্বপ্নের মতো যে আমি আজকে ঠিক করলাম কালকে চলে গেলাম, এরকম না। এটার পেছনে একটু লম্বা একটা প্রসেস আছে নিজেকে তৈরি করার ক্ষেত্রে। আমি বলবো যে প্রথম দিকে যদি কেউ আসলেই শুরু করতে চায় কোনো একটা হাই অল্টিটিউড ট্র্যাক, সেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে, এটা পৃথিবীর জনপ্রিয়তম একটা ট্র্যাকের মধ্যে একটা, তো সেটা যেতে পারে 4000 মিটার। এরপরে দেখা গেলো না আমি ওই জায়গায় ভালো করছি, আমি 5000 মিটার মাউন্টেনে গেলাম, 6000, 7000, এভাবে করে একটু অতি উচ্চতায় নিজেকে নিয়ে গিয়ে পরে এই ধরনের মাউন্টেনে যাওয়ার জন্য নিজেকে তৈরি করা যেতে পারে। আর প্রসেসটার ক্ষেত্রে বলা হলো খুব মুশকিলের কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে যে এজেন্সিগুলো আছে ওরা এইসব ব্যাপারে হেল্প করে, পারমিশনের ব্যাপারে নেপাল গভর্নমেন্ট থেকে পারমিট নিতে হয়, এবং পারমিটগুলো আসলে নেপালে দুইটা সময় থাকে ক্লাইম্ব করার, একটা প্রি মনসুন বলে, একটা পোস্ট মনসুন বলে। তো আমরা যেটা প্রি মনসুন বলছি সেটাকে আমরা স্প্রিং বলতে পারি, যে বসন্ত, এই যে কদিন আগে আমি যখন ক্লাইম্ব করলাম ওইটা স্প্রিংয়ের টাইম ছিল, আর একটা অটাম বা পোস্ট মনসুন বা অটাম, শরতের টাইমটাই। তো এই দুটার টাইমিং ভেদে হচ্ছে আমি বলবো পারমিট ফি খানিকটা ফ্লাকচুয়েট করে, কোনোটাই কম কোনোটাই বেশি, এক এক মাউন্টেনের ক্ষেত্রে এক এক রকম। অন্নপূর্ণার মতো মাউন্টেনের ক্ষেত্রে এখন $1800 হচ্ছে নেপাল গভর্নমেন্টকে দিতে হয়। এরপরে ইন্স্যুরেন্স, গার্বেজ ফি, নানান কিছু মিলে অন্নপূর্ণার মতো পিক ক্লাইম্ব করতে 14-15 লাখ টাকা খরচ, বাংলাদেশি টাকায় 14-15 লাখ টাকা খরচ হতে পারে। এভারেস্টের ক্ষেত্রে সেটা অনেক বেশি, কারণ এভারেস্টের পারমিট ফি অনেক হাই। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার যে বলছিলেন যে প্রস্তুতির ব্যাপারটা, আমি দেশে বসে, আমাদের দেশেও তো পাহাড় আছে, প্রস্তুতির ব্যাপারটা কেমন হতে পারে? আচ্ছা, একদম যদি স্পেসিফিক এই ধরনের মাউন্টেনে যদি 8000 মিটার মাউন্টেনে যাওয়ার জন্য ওই রকম পাহাড় আমাদের দেশে নাই। নাম্বার 1, আমাদের মূলত সবুজ পাহাড় আছে। আমাদের পাহাড়ও অনেক চ্যালেঞ্জিং, অনেক ট্র্যাক আছে, অনেকে চাইলে ওইভাবে করতেই পারে। বা পাহাড়কে এমনভাবে আসলে ডিফাইন করা যায়, কোনো একটা নির্দিষ্ট দিনে কোনো একটা পাহাড় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারে। যেমন আপনি কোনো একটা খাল ধরে যাচ্ছেন, বান্দরবানে কোনো একটা ঝিরি ধরে যাচ্ছেন, ওই জায়গায় টানা 4 দিন বৃষ্টি হলো, ওই জায়গাটা ফুলে ফেপে আসলে একটা নদীর মতোই হয়ে যেতে পারে, ওটা দিয়ে আসলে নেভিগেট করা খুব মুশকিলই। তো আমাদের দেশে যেহেতু ওইভাবে হিমবাহ বা গ্লেশিয়ার নাই, যেখানটায় আপনি আইস স্নো পাচ্ছেন না, এই জন্য খানিকটা মুশকিল। তো কেউ যদি আমাদের দেশে ইনিশিয়ালি আমাদের দেশ থেকে কেউ প্ল্যান করে যে আমি এই ধরনের মাউন্টেনে যেতে চাই, অবশ্যই আমাদের মানে আমি বলবো ঘাম জড়ানোর জায়গা হিসেবে অবশ্যই আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম। প্রথমে পার্বত্য চট্টগ্রামে নানান ছোট ছোট ট্র্যাকগুলো করতে পারে, এরপরে যদি কনফিডেন্স গ্রো করে তারপর কোনো একটা হাই অল্টিটিউড ট্র্যাকে যেতে পারে, এরপরে ধীরে ধীরে 5000, 6000, 7000 এরকম মিটার মাউন্টেনগুলোতে যেতে পারে। এছাড়াও স্পেসিফিকলি পর্বতারোহণ শেখার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান আছে নেপাল এবং ভারতে। তো ভারতের প্রতিষ্ঠানগুলোতে খানিকটা কম খরচে এই ধরনের প্রশিক্ষণগুলো করা যায়। যেমন আমি নিজে ভারতের উত্তরাখণ্ডের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে এরকম 28 দিনে একটা পর্বতারোহণ কোর্স হয়, সেটা করেছি। নেপালও এই ধরনের কোর্স হয়, এই ধরনের কোর্সগুলোতে জয়েন করতে পারে, তাহলে আরেকটু হাতে কলমে আসলে জিনিসটা শিখতে পারবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে তারপর হচ্ছে শ্রীলঙ্কায় চলে যাব পায়ে হেঁটে ট্যুরে। সেটা হচ্ছে যে এই যে এত কিছু থাকতে, আপনি তো ট্রাভেলার, ভ্রমণ করতে পছন্দ করেন, কিন্তু এই যে বড় বড় পাহাড় পর্বতগুলোকে টার্গেট করছেন, সর্বোচ্চ শৃঙ্গে উঠছেন, ওই নেশাটা আসলে আপনার মাথায় ঢুকলো কিভাবে? আচ্ছা, একটু আমার ক্ষেত্রে আমি বলবো আমি একটু ওল্ড স্কুল ঘরানার মানুষ। আমি এখন লোকে যেভাবে হয় যে অনেকে সোশ্যাল মিডিয়া বা এগুলো দিয়ে খুব ইনফ্লুয়েসড হয়,
আমার ক্ষেত্রে আমি বই দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিলাম। চাঁদের পাহাড় আমার খুব প্রিয় একটা বই, ছোটোবেলায় পড়েছি বিভূতিভূষণের। তো তখন শঙ্কর আর ডিয়েগো অ্যালভারেজ হতে চাইতাম, সেই সুযোগটা তখন মেলেনি। আরেকটু পরে যখন আরেকটা বই হাতে আসে সমরেশের গর্ভধারিণী পড়ার পরে তখন মনে হচ্ছিল যে মানে হিমালয়ের এত ভালো বর্ণনা আছে, কাঞ্চনজঙ্ঘার এত ভালো বর্ণনা আছে, তখন মনে হচ্ছিল যে বড় হয়ে একবার কাছ থেকে দেখতে হবে, ছুঁতে হবে এই জায়গাটাকে। আমি বলবো আমার ওই বীজটুকু বলবো যে পর্বতারোহণ বা পাহাড় নিয়ে আগ্রহের বীজটুকু বই বুনে দিয়েছে অনেক। তো এই যে কাছ থেকে দেখেছেন, ছুঁয়েছেন, কিন্তু এর মধ্যে কি কখনো কোনো ইমোশনাল গল্প সৃষ্টি হয়েছিল, কিংবা হৃদয় বিদারক এমনও তো হতে পারে যে কোনো একটা সময় এসেছিল যখন মনে হয়েছিল যে না আমি হেরে গেলাম, আমাকে হয়তো এখান থেকে ব্যাক করতে হবে, এমন কিছু কি ঘটেছে? অনেকবারই হয়েছে যে অনেকগুলো পর্বত অভিযান থেকে আমার ক্লাইম হয়নি। অনেকগুলো পর্বত অভিযানে আমি ওই যে রামজাকের গল্প বলছিলাম, তুষার দশের গল্প বলছিলাম, তো ওই অভিযানে আমাদের ক্লাইম হয়নি। ওইটা আমাদেরকে খালি হাতেই ফিরতে হয়েছিল। আমি বলবো এরকম 3-4টা তুষার দশ দেখার পরে ওই পর্বতে থাকার সাহস আসলে আমরা করিনি। তো এরকম অনেকগুলো আসলে পর্বতে এরকম আমি যদি আরেকটা ফাবরাঙের গল্প বলতে পারি, সেটা তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, হয়তো পর্বতের পাদদেশে গিয়ে আমাকে খালি হাতে ফিরতে হয়েছে। এরকম অসফলতার গল্প একদমই কম নয় আমার জীবনে। তো সেগুলো আমি বলবো কাইন্ড অফ আমাকে আরেকটু শেপে নিয়ে এসছে। যে আমি যেমন ফাবরাং নামে যে মাউন্টেনের কথা বলছি 2017 সালে গিয়েছিলাম, সেটাতে যাওয়ার পরে সেটা আমরা এমন একটা রুট দিয়ে যাচ্ছিলাম যেটা খুবই পাথরধস হয় ওই জায়গাটায়। পাথরধস? হ্যাঁ, মানে পাথর খসে পড়ে উপর থেকে। তা আমরা হয়তো অনেকটা না বুঝেই যাচ্ছিলাম। তো ওই অভিযান থেকে ফেরার পরে আমার মনে হলো যে পর্বতারোহণটা আমার ভালো মতো শেখা দরকার। এর আগে যে আমি বলছিলাম প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা, আমি যে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং কোর্স করেছি, এর আগ পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে আমার একটু নাক সিটকানো ভাব ছিল। আমি বলবো আমি যে পর্বতে যাওয়ার ট্রেনিং তো পর্বতে গিয়েই হতে পারে, আমার এটা ভাবনা ছিল। তখন ওইবার হচ্ছে একটা ঘটনার পর ওই যে আমি যখন উপরে উঠছিলাম, আমার পায়ের নিচ থেকে একটা পাথর খসে পড়ে আমার সঙ্গীর ব্যাকপ্যাকের স্লিপিং ম্যাট সেটা ছিঁড়ে পড়ে যায় নিচের দিকটায়। তখন মনে হচ্ছিল যে আমি আসলে যদি আরেকটু ভালো মতো পর্বতকে জানতাম, তাহলে হয়তো আমি এই ভুলটা করতাম না বা এই রুটটা ধরে যেতাম না। তো তখন এরপরে আমি সিদ্ধান্ত নেই যে না, আমি বেসিক মাউন্টেনিং কোর্সটা করি যাতে আরেকটু পর্বতকে ভালো মতো জানতে পারি, শিখতে পারি। আচ্ছা, এইরকম ব্যাপার আছেই। বাবর আলী ভাই, এই যে আমরা এখন আসবো একটু পরে দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম যে আপনাদের যে পোশাকটা প্লাস যে সাথে অনেক ব্যাগ, এই পোশাকের ওজন বা ব্যাগগুলোর ওজন কেমন হয়ে থাকে? আচ্ছা, এই পোশাকটা এটাকে বলা হয় ডাউন স্যুট বা ডাংরি স্যুট। এইটা এক ধরনের হাঁসের পালক দিয়ে বানানো, এটা এবং হ্যাঁ খুবই ওয়ার্ম, এটা বেশ ওয়ার্ম। তবে এটা এমনভাবে বানানো যাতে অনেক বেশি ওজন না, তবে একটু ফ্লাফি জিনিসটা। যখন আপনি ব্যাগে নিচ্ছেন, ব্যাগের একটা বড় জায়গা নিয়ে নিচ্ছে, আর ব্যাগের ওজন অনেক বেশি থাকে। আমি যদি বলবো আনুমানিক কেমন থাকে, যখন আমি সামিট পুষে যাচ্ছি তখন অলমোস্ট সেটা 12-14 কেজি হয়। অক্সিজেন বোতল নিতে হচ্ছে, আপনার পানি নিতে হচ্ছে, সাথে অ্যাসোসিয়েটেড অন্য জিনিসপত্র নিতে হচ্ছে। বা আমি যখন আরও নিচের ক্যাম্প থেকে আসতেছি তখন আবার তখন এই ডাংরি স্যুটটা আমি পরছি না, একই সাথে স্লিপিং ব্যাগ নিতে হচ্ছে, আরও ছোটোখাটো টুকিটাকি জিনিস মিলে অনেক সময় সেটা 16, 17, 18 এরকম কেজিও হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ক্লাইম করতে হয়। আচ্ছা, এই যে প্রশ্ন চলে আসলো একটা, এই যে এখানে নামছেন মনে হয়, তাই রাইট? হ্যাঁ, এটা হচ্ছে উঠছেন। উঠায় বেশি কষ্ট নাকি নামায় বেশি কষ্ট আপনাদের? আচ্ছা, দুটার চ্যালেঞ্জ দুরকম। ওঠার সময়ে যেটা হয়ে থাকে, অবশ্যই আপনি গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছেন, অবশ্যই সেই ব্যাপারটুকু থাকে, আপনি এক্সস্টেড হবেন, এই ব্যাপারটুকু অবশ্যই থাকবে আপনি। এবং আমরা এত উচ্চতায় যাচ্ছি যেখানে নর্মালি একটা বডি ফাংশন করতে পারে না, ছোট ছোট কাজ করা অনেক মুশকিল। ধরেন ব্যাকপ্যাকে পানি আছে আপনি জানেন, কিন্তু ব্যাকপ্যাক থেকে পানি বের করা এটা দেখা যায় অনেক মানে অনেক বেশি পরিমাণে এফোর্ট দিতে হয়, বা নিজের জুতার ফিতা বাঁধা, এটা তো অনেক বেশি এফোর্ট দিতে হয়। আপনি ছোট্ট একটা কাজ করতে গিয়ে যেটা সমতলে করার সময় আসলে কোনো ব্যাপারই না, এটা করতে আপনাকে এফোর্ট দিতে হয়। আবার নামার সময় চ্যালেঞ্জটা ভিন্ন। আপনি যখন উঠছেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার বলবো যে আপনার বেশিরভাগটুকু শক্তি হচ্ছে ওই সময় ব্যয় করে ফেলছেন ওঠার সময়। আবার নামার সময়ে বেশিরভাগ পর্বতের দুর্ঘটনা হয়ে থাকে নামার সময়ে, কারণ এক হলো আপনি একটু এক্সস্টেড আছেন, কারণ আপনি ওঠার সময় বেশিরভাগ শক্তি ব্যয় করেছেন, একই সাথে আপনার লাংস ক্লান্ত, আপনার পা দুটো ক্লান্ত, একটু টলমলো পা ফেলার চান্সেস থাকে। তো পর্বতে যত দুর্ঘটনা হয়ে থাকে বলবো সেটা বেশিরভাগ ক্ষেত্রে 70 বা 80 ভাগ ক্ষেত্রেই নামার সময় হয়ে থাকে। আচ্ছা,
ঠিক আছে, ওকে। এরপর কোথায় যাচ্ছেন তাহলে? পরের টার্গেটটা কোথায় আপনার? পরের টার্গেট মানাসলু বলে একটা শৃঙ্গ আছে, এটা এই বছরেই সেপ্টেম্বরে যেতে চাই। পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বত, মানে 10ম থেকে এবার 8মে আসছেন আস্তে আস্তে। হ্যাঁ, মানাসলু অন্নপূর্ণার সাথে তুলনা করলে মানাসলুর চ্যালেঞ্জ খানিকটা কম, অবশ্যই আমি বলবো যে যদি অন্নপূর্ণা যেরকম টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করতে হয়, তারপরে এটা 8000 মিটার মাউন্টেন, 26,250 মিটার, 26,250 ফুটের উপরে, এবং 8000 মিটারের উপর মানে হচ্ছে ওটা আপনি ডেথ জোনে প্রবেশ করছেন, তো এটার চ্যালেঞ্জ সবসময় থাকে। আচ্ছা বাবর ভাই, এই যে একটু আগে বলছিলেন না যে এক একটায় প্রায় অনেক খরচও আছে ব্যাপারগুলোতে, 18 থেকে 20 লাখ টাকা, এই খরচটা আসলে আপনারা কিভাবে নেন? এই ক্ষেত্রে কি সরকার থেকে কোনো সহযোগিতা বা আছে কিনা বা পান কিনা আপনারা, স্পন্সরগুলো বা আপনাদের কত সহায়তা করে? হ্যাঁ, এইবার যে অভিযানে গিয়েছি, এবার অভিযানে আমার স্পন্সর ছিল। সরকারি পৃষ্ঠপোষকতা কখনো পাইনি। আমাদের দেশে এখনো আসলে সরকারিভাবে এটাকে স্পোর্টস হিসেবে আমি জানি না বিবেচনা করা হয় না। ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলোর মূলত এই অবস্থা আসলে আমাদের দেশে। যদি আমি বলি যে দলগত যে খেলাগুলো আছে, ফুটবল ক্রিকেটের বাইরে অন্য খেলাগুলো আসলে খুবই শোচনীয় দশা। কিন্তু যদি আমি ওইভাবে দেখি, এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টসে কিন্তু আমরা রিসেন্ট টাইমসে খুবই ভালো করছি, এগুলোর খুব ভালো সম্ভাবনা আছে। আমি তো চাই আসলে রাষ্ট্র এগিয়ে আসুক অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি। আচ্ছা, এবার আমি একটু শ্রীলঙ্কায় চলে যাই। হাঁটাহাঁটি এতক্ষণ তো আমরা পর্বতে হেঁটেছি, শ্রীলঙ্কায় আপনি পায়ে হেঁটে পুরো দেশটা ঘুরেছেন, সেই অভিজ্ঞতাটা ছোট করে যদি একটু বলতেন, কতদিনে কি হয়েছিল, বা আপনার কেন এত দেশ থাকতে শ্রীলঙ্কাকে টার্গেট করলেন যে ওই দেশটা আমি পায়ে হেঁটে হাঁটবো? আচ্ছা, শ্রীলঙ্কা নিয়ে আমার পার্সোনালি খুবই আগ্রহ আছে। এক হলো যে অনেকগুলা বছর গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গেছে শ্রীলঙ্কা, অলমোস্ট 26 বছর। তো ওই সময় তো পত্রিকায় পড়তাম, ওইটা নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করতো। একই সাথে আমি মেডিকেল কলেজে যখন পড়েছি, আমার অনেক শ্রীলঙ্কান বন্ধু বান্ধব ছিল। আচ্ছা, ওরাও বলছিল যে এসে ঘুরে যাও, এরকম একটা জায়গা নেই। আবার একই সাথে ওদের একটা রাজনৈতিক পট পরিবর্তন ছিল, ওটার পরে শ্রীলঙ্কা কেমন আছে সেটা জানার খুব একটা আগ্রহ ছিল। তো সব মিলিয়েই আমি ঠিক করেছিলাম শ্রীলঙ্কার যে সর্ব উত্তরের বিন্দু বলা হয় পয়েন্ট পেড্রো, জাফনার কাছে জায়গাটা, ওখান থেকে পয়েন্ট ডন্ড্রা একদম সর্বদক্ষিণের বিন্দু, এটা প্রায় 615 কিলোমিটার পথ, সেটা হেঁটেছি 17 দিনে। এটার আরেকটা ছোট্ট ডিটোর আছে, 615 জায়গায় 550 কিলোমিটারও হয়, সেটা যদি কলম্বো ধরে উপকূল ধরে কেউ হেঁটে যায়। তো যেহেতু আমার কাছে উপকূল একটু মনোটোনাস লাগে লম্বা সময় ধরে হাঁটার জন্য, আমি একটু, আর যেহেতু পাহাড় পছন্দ, একটু পাহাড়ি পথ ধরে আমরা এই পুরা আমি বলবো অভিযানটা করেছিলাম। এবং শ্রীলঙ্কা এক কথায় খুবই দারুণ একটা দেশ, ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, কিন্তু এত ভ্যারাইটি, খুব সুন্দর বিচেস আছে। একই সাথে দেশের মাঝের অংশটুকু হচ্ছে পাহাড়ি অঞ্চল, এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে খুবই সুন্দর। আমার যদি ছোট্ট দুই একটা এক্সপিরিয়েন্স বলি, আমি অবশ্যই, হ্যাঁ, জাফনায় যে গৃহযুদ্ধের যে ছাপ এখনও রয়ে গেছে, সেটা দেখার সুযোগ হয়েছে। আমি বলবো আমি জাফনার কাছের যে অংশগুলো, কিলিনোচ্ছি বা এইসব জায়গায় মাইনফিল্ড দেখেছি। তো আমি মাইনের কথা পড়েছি, ল্যান্ডমাইনের কথা, ল্যান্ডমাইন যে এখনও রয়ে গেছে, এবং ওইসব জায়গায় এখন ডিমাইনিং হচ্ছে, ওইসব জায়গাকে মাইন মুক্ত করার কাজ চলছে। এরকম একরের পর একর জমি পড়ে রয়েছে, যেখানে আসলে কোনো চাষবাস হয় না, শুধুমাত্র মাইনের জন্য। হয়তো অনেকে চাষবাস করতে গিয়েছে, অঙ্গহানি হয়ে গেছে বিস্ফোরণ হয়ে। আর আরেকটা খুব দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার হচ্ছে ধনেশ দেখতে পাওয়ার। আচ্ছা, এত বিশাল আকার পাখি এরকম মুক্ত পরিবেশে আমি শেষ কবে দেখেছি মনে পড়ে না। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামে আমি ধনেশ দেখেছি, সেটাও 5-7 দিন সময় দেওয়ার পরে অনেক অতি কষ্টে একটা বা দুটো ধনেশ দেখেছিলাম। আর এইখানে মানকুলাম বলে একটা জায়গায় আমি রাস্তার আশপাশে অসংখ্য ধনেশ দেখেছি। এই দুটো আমার কাছে বলবো শ্রীলঙ্কা সফরের সবচেয়ে সেরা দুটো অভিজ্ঞতা। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যে শ্রীলঙ্কায় পায়ে হেঁটে ঘুরেছেন, ওইখানকার মানুষ বাংলাদেশ সম্পর্কে কতটা জানে, আপনাকে দেখে তারা কি বলেছে, তাদের খাবার দাবারগুলো কেমন শ্রীলঙ্কার, এই বিষয়গুলো যদি একটু বলতেন। শ্রীলঙ্কার মানুষ তো অসম্ভব, আমি বলবো অতিথিপরায়ণ, এবং শ্রীলঙ্কার অন্যতম মানে বড় সৌন্দর্য অবশ্যই মনে হয় মানুষেরা। সাধারণত যেটা হয় যে আমাদের দেশ থেকে এখন শ্রীলঙ্কায় অনেক লোকজন যাচ্ছে, হয়তো খুব টুরিস্টিক এলাকাগুলোতে যায়। আমরা যেহেতু হেঁটেছি, আমরা খুব ছোট্ট ছোট্ট জনপদে থেকেছি, একদম গ্রামাঞ্চল, একদম ছোট্ট ছোট্ট, হয়তো ওই পুরো এলাকায় একটাই ছোট্ট থাকার মতো লজ আছে বা হোমস্টে আছে, এরকম জায়গায় থেকেছি।
এবং বেশিরভাগ ক্ষেত্রে টুরিস্টিক এলাকাগুলোতে যেটা হয় লোকজন ভালো ইংরেজি বলে, কমিউনিকেশনের ওই গ্যাপটুকু থাকে না। কিন্তু আমরা যেসব জায়গায় থেকেছি দেখা যাচ্ছে ও হয়তো সিংহলা ছাড়া কিছু জানে না। এদিকে আমাদেরও সিংহলা ভাষার স্টক খুবই সীমিত, দুই একটা কিছু বলতে পারি, ওরা ইংরেজিও বুঝছে না। কিন্তু ওই যে খুব বেসিক যে জিনিসগুলো, যে আমার হয়তো থাকার আশ্রয় দরকার আর খাবার দরকার, এইগুলো বোঝানোর জন্য আসলে ভাষা মনে হয় না খুব বড় একটা ইস্যু আর কি। আর ভালোবাসার ভাষা হচ্ছে পৃথিবীর সব জায়গায় এক। এই ভালোবাসাটুকু হচ্ছে যখনই শুনেছে যে আমরা হাঁটছি, লোকজন অসম্ভব আগ্রহ নিয়ে এগিয়ে এসছে, অসংখ্য লোকে রাস্তায় দাঁড় করিয়ে চা খাইয়েছে, আমার মনে আছে। ওরাও চা খায় আমাদের মতো? না, ওইখানে একটা জিনিস, শ্রীলঙ্কা আমি জানতাম চায়ের দেশ, কিন্তু আমাদের মতো এত চা মানে রাস্তাঘাটে যেরকম চায়ের দোকান, হ্যাঁ ওইটা মিসিং ছিল অনেক ক্ষেত্রেই। আচ্ছা, এইটা। আর শ্রীলঙ্কার ফুড আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। যে আমি যখন উত্তরের দিকটায় ছিলাম, ওইদিকে যেহেতু তামিল অধ্যুষিত এলাকা, তামিল খাবার, ইন্ডিয়ান সাউথের খাবার আমার খুব পছন্দ, ওই সাউথের খাবারের সাথে বেশ মিল আছে। তো ওই দিকে খাবার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আর শ্রীলঙ্কা আরেকটা খাবার আমার খুব ফেভারিট, কত্তু বলে, রুটিকে ছোট ছোট টুকরা করা হয়, ছোট ছোট টুকরা করে, এবার সেটা চিকেন বা ভেজিটেবল এগুলোর সাথে মিশিয়ে খাওয়া হয়। ওই কত্তু খাবারটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে শ্রীলঙ্কায় ছিলেন, ওদের দু একটা ভাষা কি মনে আছে নাকি, শব্দ? হ্যাঁ, দু চারটা শব্দ মনে আছে, একটু শুনি না, আমরা একটু শিখে নেই। স্বাগতমকে আয়ুভবান বলা হয়। হ্যাঁ হ্যাঁ, স্বাগতমকে আয়ুভবান, আয়ুভবান, ভবান, গোভান, হ্যাঁ ভবান, ভবান। ও আচ্ছা, ঠিক আছে। আর ধন্যবাদকে স্তুতি বলা হয়, স্তুতি। আচ্ছা, আর যদি তামিল বা যে তামিল অধ্যুষিত এলাকা জাফনার দিকটা যাই, যেমন ওরা বানাক্কাম বলে একটা শব্দ বলে, বানাক্কাম, এই ধরনের শব্দ, বেশ কয়েকটা শব্দ মনে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি তো এখন শুধু পর্বতের দিকে যাচ্ছেন, তো পর্বত ছাড়া কি আর কোনো টার্গেট আছে আপনার, যে এই পর্বত আরোহণ ছাড়াও আমি এই ধরনের দেশগুলো ঘুরতে চাই, সফর করতে চাই, সেটা পায়ে হেঁটে হোক বা সাইকেলে হোক, এই ধরনের কোনো প্ল্যান কি করেছেন? অবশ্যই আছে। আমার পায়ে হাঁটাও খুব পছন্দ, হাইকিং আমার খুব পছন্দ। একটা দেশকে বা একটা সিটিকে দেখার জন্য পায়ে হাঁটার আসলে কোনো বিকল্প নাই, এটা পার্সোনালি আমি বিলিভ করি। এবং অনেক লোকজনের সাথে ইন্টারাকশন হয়। পর্বতে তো যেটা হয়, পর্বতে আসলে লোকজনের সাথে ইন্টারাকশন হয় খুব কম, মানে পর্বতে প্রকৃতিটা বেশি, মানুষ খুবই কম। হাঁটতে গেলে আপনার অনেক ধরনের মানুষের সাথে ইন্টারাকশন হয়, এটা পার্সোনালি আমি খুবই এনজয় করি। হয়তো ভাষাটা অনেক ক্ষেত্রে ব্যারিয়ার হিসেবে কাজ করে, কিন্তু ওই যে বলছিলাম যে ভালোবাসার ভাষা সব জায়গাতে, এটা আমি বিলিভ করি। সাইকেলও আমার অনেকগুলা রাইডের এক্সপিরিয়েন্স আছে, আমি সাইকেলও অনেক জায়গায় যেতে চাই। দেশের অনেকগুলো জায়গা ঘোরা আছে, কাশ্মীর কন্যাকুমারী চালানোর সুযোগ হয়েছে। ভবিষ্যতে হয়তো অন্য কোনো দেশে আমি একটু লম্বা সাইকেল রাইডে বা এরকম লম্বা হাঁটাই বেরোতে চাই। বা পৃথিবীর নানান জায়গায় আমি স্কুবা ডাইভিং করি, স্কুবা করতে চাই, ওয়াটার বেসড স্পোর্টসগুলো করতে চাই। আচ্ছা, এই যে আপনি এতখানে যাচ্ছেন, আপনার তো অনেক সময় মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যান, রাইট? বাসা থেকে কিছু বলে না যখন অনেকদিন আপনি যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন, কোথায় আছে ছেলে বা কি কেমন আছে? ওরা জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে এখন। আর আমি সবসময় একটু বলবো হাতে সময় রাখি। আমি যদি পরের সুযোগ হয় যে পরের 10 দিন পরে আমি যোগাযোগ করতে পারবো বাসায়, সেটা আমি হয়তো 15 দিন বলি, যাতে ওই ব্রিদিং স্পেসটুকু থাকে, যে কোনো কারণে একদিন দুদিন দেরি হলেও যাতে রিল্যাক্সে থাকে। ওটাই। আচ্ছা, ওরা অভ্যস্ত হয়ে গেছে। অনেক কথা বলেছি, সময় বলছে শেষ করতে হবে, কিন্তু এই যে আপনারা যখন পর্বতে উঠছেন, হঠাৎ যদি কখনো অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে আসলে আপনাদের চিকিৎসার ব্যাপারটা কি থাকে, বা আপনাদের ইমার্জেন্সি কেস সেক্ষেত্রে কি হয়? আচ্ছা, যদি একদম পর্বতের উপরের দিকে কেউ অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে হেলিকপ্টার একটা হচ্ছে রেস্কিউ অপশন হতে পারে। সেক্ষেত্রে যোগাযোগ করেন কিভাবে? নেটওয়ার্ক থাকে? বেসিক্যালি যেটা করতে পারে, আমরা যে ওয়াকি টকিগুলো ইউজ করি, সেটা দিয়ে বেস ক্যাম্পের সাথে হয়তো বড় জোর যোগাযোগ করতে পারি। এবার বেস ক্যাম্প যদি কোনোভাবে, এবার এভারেস্টের ক্ষেত্রে যোগাযোগটা সহজ, ওই জায়গায় এখন আজকাল খুবই ফিবল ওয়াইফাই পাওয়া যায়, কিন্তু অন্যান্য পর্বত, অন্নপূর্ণার মতো পর্বতের ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা হলেও মুশকিল। কিন্তু হয়তো এই ধরনের বড় কোনো সিচুয়েশনে পড়লে আসলে এই যোগাযোগটা সামহাও করে। হয়তো কেউ একজন আরও কিছু দূর নিচে নেমে গিয়ে, যেখানটায় মোবাইল নেটওয়ার্ক বা স্যাটেলাইট ফোনে কিছু একটা করে হয়তো বড় কোনো শহরের সাথে যোগাযোগ করছে, যেখান থেকে হেলিকপ্টারটা আনানো সম্ভব। হেলিকপ্টার একটা অপশন হতে পারে। নিচের দিকে হলে সেক্ষেত্রে হয়তো আবার হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে নিচের দিকে যাওয়া যেতে পারে। হেলিকপ্টার সবসময় একটা বড় অপশন। আচ্ছা, কৈলাস প্রসঙ্গে একটু আসতে চাই। ওটাতে তো মনে হয় কেউ এখনো উঠতে পারেনি সর্বোচ্চ জায়গায়, রাইট? হ্যাঁ, কৈলাস তো এটা হচ্ছে হলো রিলিজিয়াসলি হলি একটা প্লেস, এবং এটার জন্য তো পারমিট পাওয়া যায় না।
ধর্মীয় কারণেই পারমিশন পাওয়া যায় না। ধর্মীয় কারণে পারমিট পাওয়া যায় না। তো বেশ মানে এই ধরনের আসলে ক্লাইম্ব হওয়ার চান্স ভবিষ্যতে একদম অদূর ভবিষ্যতেও কম। বা এরকম আরও বেশ কিছু মাউন্টেন আছে, যদি বলি মাচাপুচারে পোখরা থেকে যে মাউন্টেনটা দেখা যায়, যে ফিশটেল যেটাকে বলা হয়, মাছের পুচ্ছের মতো দেখতে, সেটা তো যেমন ক্লাইম্বিং নিষিদ্ধ। বা একই সাথে আমি যদি যেমন ভুটানে পর্বতারোহণ নিষিদ্ধ, ভুটানে আপনি কোনো পিকেই উঠতে পারবেন না, কারণ ভুটানে এটা বিলিভ করা হয় ওদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উঁচু পর্বতগুলো হচ্ছে ভগবানের বাসস্থল। তো ওখানে কাউকে পা রাখা এটা হচ্ছে ওরা বরদাস্ত করে না। তো এই ধরনের অনেক মাউন্টেন আছে। আচ্ছা, ঠিক আছে বাবর আলী ভাই, আপনার সঙ্গে অনেক কথা বলেছি, অনেক কিছু জেনেছি। এখন শেষ বলতে চাই যে বাংলাদেশে যারা আপনাকে দেখে বিভিন্ন পর্বতারোহণ করতে চান, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে, সাজেশন বা টেকনিক, কিংবা নিজেকে কিভাবে সে একদম A to Z প্রস্তুত করবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন ছোট করে। হ্যাঁ, এইভাবে বলা যেতে পারে যে ওই যে এইখানে কোনো শর্টকাট নেই, দেয়ার ইজ নো শর্টকাট টু দ্য টপ। ধাপে ধাপে এগোতে হবে। ছোট্ট ট্র্যাক দিয়ে শুরু, এরপর দেশে সেটা হতে পারে, এবার হাই অল্টিটিউড ট্র্যাক, এবার ধীরে ধীরে আর একটু বড় বড় মাউন্টেনে যাওয়া। এবং আমি বলবো কোনো একটা স্টেপ যাতে কেউ স্কিপ না করে। এবং একই সাথে আমাদের মতো দেশে যে ফান্ডিংটা একটা বড় ইস্যু। এই ধরনের অভিযান যেহেতু পর্বতারোহণ করতে যেসব সরঞ্জাম লাগে অথবা যেসব কাপড় চোপড় পরছি, এগুলো খুবই এক্সপেন্সিভ, কারণ খুবই স্পেশালাইজড ওয়েতে বানানো হয়। এটার জন্য ফান্ডিং অবশ্যই একটা বড় ইস্যু। একই সাথে কীভাবে আসলে ফান্ডটা জোগাড় করা যায় এটাও শিখতে হবে আসলে। আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে মনে হয় অনেক সচেতন হতে হয়। একদম, এটা মানে মাউন্টেনিয়ারিং কনসিস্ট অফ 3 more M's। ডেফিনেটলি একটা হচ্ছে যে মাইন্ড লাগবে, ওই ইচ্ছা শক্তি, মাসল বা এন্ডুরেন্স, ওই ফিজিক্যাল ফিটনেসটুকু অবশ্যই নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। নিজের জিভকে সচেতন করতে হবে যে কোনো কিছু খাবার ব্যাপারে যে আমি এক্সট্রা ক্যালোরি নিচ্ছি কিনা, এবং ফাইনালি মানি। এই তিনটার মিশেল করলে পর্বতারোহণ সহজ হয়ে যাবে। আপনি কি করেন ফিজিক্যাল ফিটনেস মানে নিজেকে প্রস্তুত করার জন্য? এক হলো আমি যেটা বিলিভ করি, যদি মাউন্টেনিয়ারিং করতে যাই, মাউন্টেনিয়ারিং করতে গেলে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পর্বতে যেতে হবে, নিয়মিত মাউন্টেনে যেতে হবে। তো সেটা করি। এরপরে আমি নিয়মিত দৌড়াই, সপ্তাহে 4 থেকে 5 দিন। অন্য দিনগুলোতে আমি চেষ্টা করি ব্যাকপ্যাকে ওয়েট নিয়ে লম্বা হাঁটতে। আর নিয়মিত অন্য যে জিনিসগুলো করি আমি হচ্ছে কোর মাসল, যে কোনো আমার ধারণা যে কোনো স্পোর্টস করতে গেলে কারো যদি কোর মাসলগুলো স্ট্রং থাকে তাহলে সে যে কোনো স্পোর্টস ঠিকঠাক করতে পারবে। আর এন্ডুরেন্স বা দম বাড়ানোর জন্য ক্রসফিট এক্সারসাইজ করি, ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়ামা, বেসিক প্রাণায়ামা, এগুলো আমি নিয়মিত। ঠিক আছে বাবর আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জেনেছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য, এখানে এসে এত অভিজ্ঞতা বলার জন্য আপনাকেও ধন্যবাদ এবং সময়কেও ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর। ঠিক আছে দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাবর আলীর সঙ্গে। আমার মতো হয়তো বা আপনারা অনেক কিছু জেনেছেন, শুনেছেন, অনেক আগ্রহ ছিল আমার, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।